আজকে আমরা সমাধান করব এবিটি এর মডেল নাম্বার 14 পেজ নাম্বার 116। খুব ইম্পর্টেন্ট মডেল, তোমরা ভালো করে এই মডেলের প্রশ্নগুলো তৈরি করবে। আমি সব করিয়ে দিচ্ছি, শুরু থেকে শুরু করা যাক, প্রথম থেকে, তারপরে এমসিকিউ গুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখতে থাকো, সম্পূর্ণ প্রত্যেকটা প্রবলেম ভালো করে বুঝে নেবে। এতদিনের মধ্যে যতগুলো মডেল করিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম আছে আমার যা চোখে পড়ছে। অনেক ভালো ভালো প্রবলেম আমি প্রত্যেকটা ধরে করাবো, তোমরা দেখতে থাকো। শুরু করি সেকশন 2 গ্রুপ বি থেকে। দেখো, মিটার ব্রিজের সাহায্যে উচ্চমানের রোধ নির্ণয় করা যায় না কেন, এটা আমি বলেছিলাম। মিটার ব্রিজের ক্ষেত্রে যদি উচ্চমানের আর অজানা রোধটা উচ্চমানের হয়, তাহলে আমাদের মিটার ব্রিজের ক্ষেত্রে দেখো কেমন ঘটনাটা, ছবিটা এরকম হয়। এটা হচ্ছে রোধ বক্স, এটা রোধ বক্স থাকে এখানে একটা, এটা অজানা রোধ, এটা হচ্ছে যদি উচ্চমানের হয়। এখানে থাকে মিটার ব্রিজের তার, তো এখান দিয়ে আমরা প্রবাহ পাঠাই। তো রোধ যদি বেশি হয়ে যায় তাহলে মিটার ব্রিজের যে তার, এদিক দিয়ে ধরলাম, ধরো I1 যাচ্ছে, এদিকে I2 যাচ্ছে, I2টা গ্রেটার দেন I1 হবে, মানে বেশিরভাগ প্রবাহ মাত্রাটা মিটার ব্রিজের তারের মধ্যে দিয়ে চলে যাবে, যার ফলে এই তারের বেশি পরিমাণ প্রবাহ মাত্রার জন্য তাপীয় জুলের তাপক্রিয়া ঘটবে, মানে তাপের প্রভাবে এই তারের রোধের পরিবর্তন হতে পারে। ফলে মিটার ব্রিজের যে পাঠ আমরা নির্ণয় করব, নিষ্পন্দ বিন্দুর অবস্থান, সেটা ত্রুটিপূর্ণ হতে পারে। ঠিক আছে, এই জন্যে অতি উচ্চমানের রোধ বা উচ্চমানের রোধ নির্ণয় করা সম্ভব নয়। তাহলে কি দাঁড়ালো, যদি অজানা রোধটা খুব উচ্চমানের হয় তাহলে বেশিরভাগ প্রবাহ মাত্রা মিটার ব্রিজের তারের মধ্যে দিয়ে চলে যায়, ফলে তাপীয় অবক্ষয় ঘটবে এবং মিটার ব্রিজের তারের নিষ্পন্দ বিন্দু যখন আমরা নির্ণয় করব সেখানে ত্রুটি দেখা যাবে। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, হুইস্টন ব্রিজে কি ধরনের ব্যাটারি যুক্ত করা হয়? যুক্তিযুক্ত। আচ্ছা, হুইস্টন ব্রিজের ক্ষেত্রে কি ধরনের ব্যাটারি? অবশ্যই সমপ্রবাহ বা ডিসি ব্যাটারি আমরা এখানে ব্যবহার করব, যেটাকে আমরা নির্জল কোষ বলি, নির্জল কোষ ব্যবহার করব এক্ষেত্রে। আচ্ছা, এটা হয়ে গেল। 2 নম্বর প্রশ্নে যায়, এটা 1 নম্বর প্রশ্নে ছিল। 2 বলেছে এম মেরু শক্তি সম্পন্ন 12 দৈর্ঘ্যের একটি চুম্বককে দৈর্ঘ্যে লম্বভাবে দুভাগ করা হলো, প্রতিটি অংশের ভ্রামক কত হবে? তো এই হলো চুম্বকটা, যার মেরু শক্তি এম, মানে এদিকটা প্লাস এম, এদিকটা মাইনাস এম। এটাকে লম্বভাবে যদি দুভাগে ভাগ করি, এটার দৈর্ঘ্য ছিল 12, তাহলে প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য L। তাহলে এই যে ছোট অংশগুলো যেই কেটে নেব, এদিকে একটা প্লাস এম, এদিকে মাইনাস এম তৈরি হয়ে যাবে, তাহলে এটা L। তাহলে আগে যদি ভ্রামক আমরা PM ধরি, আগে PM ছিল কত? 2 ml, তাহলে এখন PM টা কত হবে? ভ্রামকটা কত হবে? ml। তার মানে PM/2। তাহলে আগে যা ভ্রামক ছিল সেই ভ্রামকের অর্ধেক হয়ে যাবে দৈর্ঘ্য বরাবর, যদি সমান দুটো ভাগে ভাগ করা যায়। ওকে, 2 এর অথবা কি বলেছে? একটি গ্যালভানোমিটার কি এমন একটি অ্যামমিটারে রূপান্তর করা সম্ভব যেখানে অ্যামমিটারের পাল্লা I লেস দেন IG? কখনোই সম্ভব নয়। আমরা গ্যালভানোমিটার থেকে যখন অ্যামমিটারে রূপান্তরিত করি তখন শান্ট ব্যবহার করি। এখান দিয়ে I প্রবাহ পাঠাচ্ছি, মূল প্রবাহ, এখান দিয়ে IG টা কখনোই I সর্বদা IG থেকে বড় হবে, কারণ এখান দিয়ে আমরা জানি S এর যে ভ্যালুটা G/I/IG -1, G এর মানটা যেহেতু সব সময় পজিটিভ হবে, গ্রেটার দ্যান 0, অতএব I/IG মাস্ট বি গ্রেটার দ্যান 1, অতএব I মাস্ট বি গ্রেটার দ্যান IG। I এর মানটা সর্বদা IG এর তুলনায় বড় হবে। পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ, IG এর মানটা সব সময় কি হবে? ছোট হবে, I এর মানটা সর্বদা বড় হবে। তাহলে এমন কোনো মিটার ব্রিজ
এমন কোনো গ্যালভানোমিটারকে আমরা অ্যামমিটারে রূপান্তরিত করতে পারবো না যেখানে মূল প্রবাহ মাত্রা গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা অপেক্ষা কম হয়। আচ্ছা, 2 এর অথবা হলো 3 এ কি বলেছে? প্রতিটি কিউ মানের 3টি আধান সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে আছে। একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে 3টে কিউ আধান আছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলেছে x, প্রত্যেকটা x। তো এবার কি বলেছে? আধানগুলিকে অসীমে স্থানান্তরিত করলে তাদের গতিশক্তি কত হবে এই আধানগুলির। তো প্রাথমিক এই সংস্থার স্থিতিশক্তি কত? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 3q1 q2 বাই r, তাহলে 3q² বাই r। এই যে মোট প্রাথমিক অবস্থায় স্থিতিশক্তি, অসীমে গিয়ে এই স্থিতিশক্তিটাই এই সংস্থার মোট গতিশক্তিতে পরিণত হবে। প্রত্যেকটার গতিশক্তিকে যদি আমরা ই কে বলি, তাহলে অতএব প্রতিটির গতিশক্তি যদি আমরা ই কে বলি, তাহলে প্রতিটির গতিশক্তি যদি অসীমে যখন পৌঁছানো তখন ই কে হয়, তাহলে আমরা কি জানি? শক্তি সংরক্ষণ অনুসারে বলতে পারি প্রাথমিক অবস্থায় তাদের মোট স্থিতিশক্তি যা, অসীম দূরত্বে মোট গতিশক্তি তাই হবে। সুতরাং ইকে সমান 3ek, প্রত্যেকটা ডিকে ধরেছি তাহলে 3 জনের মোট গতিশক্তি 3ek সমান হবে 3q² বাই r। আমি এটা কিন্তু সিজিএস এ করেছি, 1/4πε0টা লিখিনি, তোমরা লিখতেও পারো। যদি লিখতে হয় এখানে লিখে দিচ্ছি 4πε0, নিচে একটা 4πε0, এখানে একটা 4πε0। এসআইতে হলো আমাদের গতিশক্তি হবে, প্রতিটির গতিশক্তি হবে q² বাই 4πε0r। তাহলে অসীমে যখন আধানগুলি পৌঁছবে তখন প্রতিটির গতিশক্তি হবে q² বাই 4πε0r। ওকে, পরের প্রশ্ন। মাইকা অপেক্ষা জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক বেশি কেন? জলের কি জানি? জলের গঠন হচ্ছে কৌণিক। জলের গঠন কৌণিক হওয়ার জন্য জলের একটি লব্ধি দ্বিমেরু ভ্রামক বর্তমান, বা এরম ভাবে বলতে পারি যদি কোনো ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানে মাইকা প্রবেশ করায় তাহলে তার ধারকত্ব যত গুণ বাড়বে, জলকে মাধ্যম হিসেবে ব্যবহার করলে তার তুলনায় অনেক বেশি বাড়বে। এর থেকে আমরা বুঝতে পারি মাইকা অপেক্ষা জলের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি। এছাড়া জলের কৌণিক গঠন হওয়ার জন্য এর একটি লব্ধি দ্বিমেরু ভ্রামক থাকে এবং এর পরাবৈদ্যুতিক ধ্রুবক উচ্চমানের হয়। কারণ এটা আমরা কি করে বুঝতে পারি? ধারকের মধ্যবর্তী স্থানে বায়ু মাধ্যমের পরিবর্তে যদি মাইকা মাধ্যম রাখি তাহলে তার সেক্ষেত্রে ধারকত্ব যত গুণ বৃদ্ধি পায়, মাইকার পরিবর্তে যদি বায়ু মাধ্যমের জায়গায় জল রাখি ধারকের মধ্যবর্তী স্থানে পাত দুটির, তার ধারকত্ব অনেক বেশি গুণ বৃদ্ধি পাবে। এই কারণে জলের ক্ষেত্রে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি হয়। আচ্ছা, পরের 4 নম্বর প্রশ্ন। 4 প্রশ্ন বলেছে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ π-2 এ প্রমাণ করো প্রতিসরাঙ্ক cot a/2। তো আমরা ন্যূনতম চ্যুতিকোণের সূত্র জানি, মিউ সমান sin ডেল্টা m প্লাস a বাই 2 বাই sin a/2। ডেল্টা m টা বলে দিয়েছে, কত বলে দিয়েছে? π-2a। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আসছে sin π-2a প্লাস a বাই 2 বাই sin a/2। তাহলে এটা কত চলে এলো? দেখো π/2 মাইনাস a মানে cos a/2, নিচে হলো sin a/2 মানে cot a/2। ঠিক আছে, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক চলে এলো মিউ সমান cot a/2। 4 অথবা
4 অথবায় বলেছে হলুদ আলোর পরিবর্তে সাদা আলো দিয়ে এক একক রেখাছিদ্র পরীক্ষা করলে অপবর্তনের সজ্জা কিভাবে পরিবর্তিত হবে। একই রকম কেন্দ্রীয় যে উজ্জ্বল কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দুটা হচ্ছে সাদা হবে, বাকি যে সজ্জাটা হবে সেখানে প্রত্যেকটা কালারের জন্য গৌণ চরম বিন্দুগুলো সৃষ্টি হবে ভিন্ন ভিন্ন ভাবে। তাহলে কেন্দ্রটা হবে সাদা, মুখ্য চরম বিন্দুটা সাদা হবে, বাকি গৌণ চরম বিন্দু প্রত্যেকটা কালারের জন্যই তৈরি হবে, কারণ সেখানে ল্যামডাগুলো চেঞ্জ করছে, প্রত্যেকটা কালারের ল্যামডা আলাদা, তার জন্য ল্যামডা আলাদা হওয়ার জন্য হ্যাঁ একটা ব্যাপার যেটা আমাদের কেন্দ্রীয় যে মুখ্য চরম বিন্দুর বেধটা কেমন হয়, আমার কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দুর বেদ হচ্ছে 2 ল্যামডা ডি বাই এ, কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দুর বেদ। তাহলে ল্যামডাটা যদি ভ্যারি করে তাহলে প্রত্যেকটা কালারের জন্য আমাদের ঝালকটা কেমন দেখতে হয়, অপবর্তন। এরকম করতে করতে কোনটা থাকে দু সাইডে। তো এবার এই যে কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দু যেটা, তার যে বেদ, এই যে দূরত্বটা সেটা হচ্ছে 2 ল্যামডা ডি বাই ই বাই এ, তোমরা যেটা ইউজ করতে পারো, এটাকে আমরা ওয়াই বলছি। তো এখানে ল্যামডাটার সঙ্গে প্রত্যেকটা কালারের জন্য কিন্তু আমাদের অপবর্তন ঝালক তৈরি হবে এবং তার উপরিপাতিত হবে, কিন্তু কেন্দ্রটা মাঝখানটা সাদা হয়ে থাকবে, কারণ সবগুলোই সেখানে মিশে থাকবে বা উপরিপাতিত হয়ে কেন্দ্রটাকে উজ্জ্বল করবে। বাকিগুলো পরিবর্তন হবে, এই তার কোঅর্ডিনেটগুলো চেঞ্জ হবে, যেহেতু ল্যামডাটা পাল্টাচ্ছে তাই ওয়াই স্থানাঙ্ক এগুলো প্রত্যেকটাই হচ্ছে ল্যামডা ডি বাই এ, এগুলো ল্যামডা ডি বাই এ। তো ল্যামডা চেঞ্জ হওয়ার জন্য কিন্তু এই গৌণ বিন্দুগুলোর অবস্থান পাল্টে যাবে। তারপরে প্রত্যেকটা কালারের জন্য যে অপবর্তনের গৌণ চরম বিন্দুগুলো পরিপাতিত হয়ে থাকবে আর কেন্দ্রটা উজ্জ্বল সাদা বিন্দু তৈরি হবে, একদম মাঝখানটা কিন্তু সাদা হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, কমন এমিটার ট্রানজিস্টরের বিবর্ধক বর্তনী চিত্র অঙ্কন করো। পাঁচেরটা বিবর্ধক বর্তনী চিত্র, কমন এমিটার বিবর্ধক বর্তনী। আমি আগের দিনে একটা বর্তনী আঁকা শিখিয়েছিলাম তোমাদের, মূল বর্তনীটা আগে এঁকে নেব। এটা রিওস্ট্যাট ব্যবহার করছি, আগের দিন বলেছি কি জিনিস এটা। করার পর এদিকে একটা ক্যাপাসিটর লাগাবে, ইনপুট ক্যাপাসিটর, এখানে একটা এসি সোর্স, এটা হচ্ছে ভিবিবি, এটা হলো আরবি, এটা এমিটার, এটা বেস, কালেক্টর, এদিকে আইসি আসছে, এদিকে আইবি আসছে, এদিকে আইই আসছে, এটা আমরা এনপিএন ট্রানজিস্টর নিয়েছি, এনপিএন, আই আসছে, এদিকে ভিসিসি, এটা আরসি, এখানে ক্যাপাসিটর, এসি আউটপুট, সি আউট, এদিকে দেখবে সি ইন, এটা হচ্ছে এসি ইনপুট, এখানে নেবে ওটা লিখবে এসি আউটপুট। ছবিটা ঠিক আছে, স্পষ্ট দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে বিবর্ধক বর্তনী চিত্র। তোমরা অন্য ছবিও আঁকতে পারো তোমাদের বইতে যেটা আছে। আচ্ছা, এরপর চলে যাব আমরা পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন, সমবিভব তল কি? দেখাও যে বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। এটা করিয়ে দিয়েছি আগে, এটা নিয়ে আলোচনা করছি না আর। ছবিটা ঠিক করে আঁকবে। আমরা 6 অথবা একটা অঙ্ক আছে সেটা দেখব। 6 অথবা দিয়েছে কতগুলো আধান আছে, 1 2 4 8 এরকম স্থানাঙ্ক দিয়েছে, 1 2 4 মানে দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেছে, 1
2 4 8 x এর মানে হলো এটা x = 0, এটা ইনফাইনাইট অবধি চলে গেছে, অসীম পর্যন্ত বিস্তৃত। তো আমাদের দিয়েছে x = 0 বিন্দুতে প্রত্যেকটাতে একটা করে q আধান আছে, তাহলে x = 0 বিন্দুতে বিভব v = 1/4πε0। আচ্ছা দেখো আমাদের সূত্র কি q/r, তাহলে এর ক্ষেত্রে কত, q থেকে 8 গুণে 1, তাহলে q/1 প্লাস q/2 প্লাস q/4 প্লাস q/8 চলছে ইনফাইনাইট অবধি, তাহলে 1/4πε0। আমরা q/2 টা যদি কমন নিই, না 2 কমন নেওয়া দরকার নেই, তাহলে 1 2 তো কমন যাচ্ছে না, 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কয়ার 1/2 কিউব। দেখো একটা অসীম গুণোত্তর শ্রেণী চলে এসেছে, অসীম গুণোত্তর শ্রেণী, তাহলে এটা কত হবে q/4πε0 1/1 মাইনাস হাফ, এটাই তো সূত্র 1/1 মাইনাস হাফ, হাফ হাফ স্কয়ার হাফের কিউব, তাহলে এটা চলে আসছে হিসাব করে 2, তাহলে হলো 2 q/4πε0 বা q/2πε0, এটা হলো বিভব। বিভবটা পেলাম x = 0 বিন্দুতে প্রাবল্য E = 1/4πε0 q/1 স্কয়ার, q/r স্কয়ার হচ্ছে প্রাবল্য, q/2 স্কয়ার q/4 স্কয়ার q/8 স্কয়ার চলছে। তাহলে এখান থেকে আমরা 1 q টা কমন নিলাম, q/4πε0, তাহলে এটা হলো 1 প্লাস 1 এর 4 প্লাস 1 এর 4 স্কয়ার প্লাস 1 এর 4 কিউব, বুঝতেই পারছো তাহলে 1 এর 4 করে হচ্ছে, তাহলে e টা চলে এলো q/4πε0 1/1 মাইনাস 1 এর 4, মানে এটা আছে 3 এর 4 4 এর 3, তাহলে 4 q/12πε0। তাহলে এটা হলো প্রাবল্য, তাহলে 3 নিচে হলো 3 এর 4, উল্টে গিয়ে হলো 1 এর 3 এর 4, 3 এর 4 মানে হচ্ছে 4 এর 3, 3 4 এ 12 হয়ে গেল, ওটাকে তোমরা কেটে q/3πε0 লিখতে পারো, আর উপরটাকে q/2πε0 লিখতে পারো। এটা হয়ে গেছে, ঠিক করে দেখে নেবে, খুব ভালো প্রবলেম। আচ্ছা নেক্সট চলে যাই আমরা পরের প্রশ্নে। সি এবং 2c ধারকত্বের দুটি সমান্তরাল পাত ধারকের সমান্তরাল সমবায় যুক্ত করে ভি বিভবে আহিত করা হলো, প্রত্যেকটাকে ভি দিলাম। এরপর ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে কে ধারকত্বের মাধ্যমের ভেতরে একটা কে ডাইইলেকট্রিক মিডিয়াম দেওয়া হলো। এখন সমবায়ের ধারক দুটির দু প্রান্তের বিভব কত হবে? আচ্ছা তাহলে প্রত্যেকটাকে আমরা 7 নম্বর প্রশ্নে যাচ্ছি। সি আর 2c, এটাকে আমরা বিভব দিয়েছি, ভি বিভবে আহিত করেছি। তাহলে প্রথমটা এটা 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর, তাহলে প্রথমটার আধান যদি q সমান হবে cv, আর দ্বিতীয়টা এটা q1, দ্বিতীয়টার আধান হবে q2 সমান 2c * v 2cv। এরপর কি বলেছে? এরপর বলেছে ধারকগুলো, তাহলে এর মধ্যে কত আধান আহিত থাকলো, cv পরিমাণ স্টোর হলো, এর মধ্যে 2cv পরিমাণ স্টোর হলো। এরপর ধারকগুলোকে বিচ্ছিন্ন করতে হবে, আলাদা করতে হবে, করে প্রথম ধারকের ব্যাটারি থেকে বিচ্ছিন্ন, মানে ব্যাটারিটা খুলে নিলাম, মানে এখন এই অবস্থায় থাকলো। প্রথম ধারকে q1 আধান আছে, দ্বিতীয়টা q2 আধান আছে। মনে রাখবো ব্যাটারি বিচ্ছিন্ন মানে, ব্যাটারি বিচ্ছিন্ন করেছি মানে প্রত্যেকটা আধান স্থির। এবার কি বলেছে, প্রথমটা একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দিয়েছে, ওকে, প্রথমটা একটা কে মাধ্যম প্রবেশ করিয়েছে। তাহলে প্রথম বলেছে সি ধারকে মধ্যবর্তী অঞ্চলে কে মাধ্যম, এখন ধারক দুটির প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? ধারক দুটো কিন্তু যুক্ত আছে এই অবস্থায়, মানে এখন এই দুটোর মধ্যে বিভব পার্থক্যটা বার করতে হবে। তো দেখো 1 নম্বর ধারকে কে মাধ্যম
প্রবেশ করলে প্রথমে এটার বিভব কত ছিল, এর বিভব ছিল ভি, এও ছিল ভি, কে মাধ্যম দিলে সিটা হবে সি কে, ধারকত্ব বৃদ্ধি পাবে। কে গুণ কে মাধ্যম ধারকত্ব, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলে? ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানে, একটু আগে বললাম মাইকার জলের মধ্যে, মাইকার ক্ষেত্রে ধারকত্ব যত গুণ বৃদ্ধি পায় জলের ক্ষেত্রে অনেক বেশি গুণ বৃদ্ধি পায়, তাই জলের ক্ষেত্রে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা বেশি, এখান থেকে আমরা বুঝতে পারি। সুতরাং বিভব আগে ছিল ভি, কারণ কিউটা কনস্ট্যান্ট, তাহলে সি যদি সি কে হয় তাহলে ভিটাকে কত হতে হবে? ভি বাই কে। তাহলে এর এখন বিভব যদি বলি, এটাকে বললাম ভি ওয়ান। আবার অন্যদিকে এর বিভব এখানে কোনো প্রবেশ করেনি, ভি টুটা তাহলে কত আছে? ভি টু আছে হচ্ছে টু ভি, সরি ভি আছে। তাহলে সুতরাং এখন এই সংস্থার যদি ইন্ডিভিজুয়ালি লিখি তাহলে প্রথম, এখন এই অবস্থায় প্রথমটার বিভব হচ্ছে ভি বাই কে, দ্বিতীয়টার ভি। এবার যদি সংস্থার দেখি টোটালটা, তাহলে কিন্তু ওরা যেহেতু এরা সমান্তরালে যুক্ত, তাই ওরা দুজনের মধ্যে আধান বিনিময় করে সাধারণ বিভব একটা তৈরি করবে। সুতরাং এখন বিভব তাহলে যদি দুটো ভাগ করে আমরা ভাবতে পারি, যদি বলে শুধু উত্তর কত, প্রবেশ করানোর পর এটার বিভব হলো ভি বাই কে, এটা প্রবেশ করায়নি তাহলে ভি আছে। তাহলে এখন সংস্থার সাধারণ বিভব যদি বলি তাহলে কি সূত্র? Q1 প্লাস Q2, মানে মোট আধান কত? 2CV, মানে মোট হচ্ছে 3CV বাই মোট ধারকত্ব এর কত? CK প্লাস 2C। তাহলে এখান থেকে আমরা সিটা যদি কেটে দিই তাহলে হলো 3V বাই K প্লাস 2। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে এখন দুটো যুক্ত করলে এখানে যেই প্রবেশ করালাম ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে, এর বিভবটা পরিবর্তন হয়ে গেল ভি থেকে ভি বাই কে, আর এর যেহেতু প্রবেশ করায়নি ভি আছে, তাই এরা এদের মধ্যে আধান বিনিময় করে এমন করবে, যেহেতু সমান্তরালে যুক্ত থাকলে ভিটা কনস্ট্যান্ট থাকে, তাই প্রত্যেকের ভিটা এখন এটা হয়ে যাবে এই অবস্থায়, মানে 3V বাই কে প্লাস 2। এটাই উত্তর। খুব ভালো অঙ্ক, এগুলো তোমরা ভালো করে করবে, আমি করিয়ে দিচ্ছি সব। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বলবে, আমি আবার পরের ভিডিওতে সেটা জানিয়ে দেবো। আচ্ছা, এরপর কি বলেছে? তড়িৎ ক্ষেত্রের কোনো স্থানে পরবৈদ্যুতিক ধ্রুবক লাগলে আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের কি পরিবর্তন হয়? আচ্ছা, তড়িৎ ক্ষেত্রে কোনো স্থানে যদি ডাইলেকট্রিক মিডিয়াম রাখা হয়, তাহলে তার অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের কি পরিবর্তন দেখতে পাওয়া যায়? আমরা কি জানি, কোন একটা ডাইলেকট্রিককে যদি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, তাহলে ডাইলেকট্রিকের যে আধান কেন্দ্রগুলো আছে, পোলার বা নন পোলার যাই হোক না কেন, তার ভিতরে আবিষ্ট দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়, ফলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু বৃদ্ধি পাবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আবিষ্ট দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়, ফলে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বৃদ্ধি পাবে। একটু ছবিতে দেখি ব্যাপারটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। ধরো কোনো একটা ডাইপোল আছে, এটা একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র রাখলাম, এর ভিতরে প্লাস মাইনাস আধানগুলো আছে, আমরা একটু প্লাস আধানগুলো তাহলে কি যাবে? তাহলে সেটা মেরুবর্তিতা যেটাকে বলা হয়, প্লাস আধানগুলো চলে যাবে এদিকে, মাইনাস আধানগুলো এদিকে চলে যাবে, যেটাকে বলা হচ্ছে পরাবিদ্যুতের মেরুবর্তিতা। ঠিক আছে, তো প্লাস আধানগুলো চলে গেল কোন দিকে? তড়িৎ ক্ষেত্রের দিকে। ছবি ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখো এখানে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হচ্ছে, এটা বাহ্যিক ডাইলেকট্রিকটা রাখলাম, তাহলে আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে? এর ভিতরে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, সেই জন্য বলেছি ডাইলেকট্রিকের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র, আবিষ্ট তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো। কিন্তু এবার দেখো ব্যাপারটা, এই স্থানে যদি ভাবি, তাহলে নিজের জন্য তড়িৎ ক্ষেত্র বৃদ্ধি পেল কেন? তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে হয়? প্লাস থেকে মাইনাসের দিকে।
এবার যদি বলি তাহলে এখানে লব্ধি তড়িৎ ক্ষেত্র পাতে পরাবিদ্যুতের মধ্যে এখানে লিখি হতে, সুতরাং কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে আমাদের 7 প্রথম। এই পরাবিদ্যুতের মধ্যে আবিষ্ট তড়িৎ ক্ষেত্র ইবি, সুতরাং লব্ধি তড়িৎ ক্ষেত্র, লব্ধি ক্ষেত্র তাহলে কত হলো? ই মাইনাস ই, তার মানে মোটের ওপর কিন্তু এটা লেস দেন ই। তাহলে আবিষ্ট তড়িৎ ক্ষেত্র বৃদ্ধি পেলেও ভেতরে তো এই ইটা আছে, তাহলে এইখানে কোন স্থানে ভেতরেও তার মানে একটা ই, এটাকে আমরা যদি ই এর দিক কোনটা এটা, কিন্তু আবিষ্ট ক্ষেত্রটা উল্টো দিকে, তাহলে লব্ধি ক্ষেত্রটা কি হবে? লব্ধি ক্ষেত্র মোটের ওপর হ্রাস পাবে। তাহলে আবিষ্ট ক্ষেত্রটা বৃদ্ধি পেলেও যদি প্রশ্ন দেখেন, প্রশ্ন চেয়েছে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রে কোনো পরাবিদ্যুৎ রাখলে তার মধ্যে অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের কি পরিবর্তন হয়, তাহলে আমি বললাম মোটের ওপর কিন্তু হ্রাস পাবে। আবিষ্ট ক্ষেত্রটা বৃদ্ধি পেলেও আবিষ্ট ক্ষেত্রটা প্লাস মাইনাস যে কোনো আমার কি হবে, কোন একটা পরাবিদ্যুৎকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এই ধনাত্মক ঋণাত্মক আধান কেন্দ্রগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, এটাকে বলা হচ্ছে পরাবিদ্যুতের মেরুবর্তিতা, পোলারাইজেশন, সেপারেশন অফ চার্জ ডিউ টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো এই তার ফলে ওর ভেতরে একটা আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র বৃদ্ধি পেল, কিন্তু আমরা ওই স্থানে যদি মোট তড়িৎ ক্ষেত্র দেখি, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র এদিকে, আভ্যন্তরীণটা এদিকে, তাহলে মোটের ওপর কি হলো? এটা এই তড়িৎ ক্ষেত্রটাকে কিছু পরিমাণ প্রশমিত করলো, তাহলে মোটের ওপর, সুতরাং এক কথায় বলতে গেলে অতএব তড়িৎ ক্ষেত্র হ্রাস পাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল। এটা খুব ভালো প্রশ্ন, নাম্বার 1 নম্বর দিয়েছে, এক কথায় লিখে দেবে হ্রাস পাবে। প্রথমে আমি একটু বলে বোঝানোটা আমার কাছে মনে হলো কঠিন, তাই ছবি আঁকে বোঝালে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা তো বলে বোঝানো যায় না, আভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, সেই জন্য ছবি এঁকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। প্রথমে সেই জন্য যেটা বলেছিলাম, বৃদ্ধি পাবে মানে আভ্যন্তরীণটা বৃদ্ধি পেলে, কিন্তু মোটের ওপর কিন্তু হ্রাস পেলে। আচ্ছা, নেক্সট, কোন ধারকের ধারকত্ব 1 ফ্যারাড, এটা 1 ফ্যারাড হওয়া সম্ভব কি না? কখনোই সম্ভব না। 1 ফ্যারাড ধারকত্ব হতে পারে না। কেন পারে না? যদি কোনো গোলীয় পরিবাহী ধরি, গোলীয় পরিবাহীর ক্ষেত্রে কি সূত্র? C = 1/, সরি, গোলীয় পরিবাহীর ধারকত্বের সূত্র কি? C = 4πε0r। তাহলে C যদি 1 ফ্যারাড হয়, সেই ক্ষেত্রে R চলে আসছে 1/4πε0, মানে 9 × 10⁹ মিটার। এবার একটা গোলক যার ব্যাসার্ধ 9 মানে 9, 1 2 3 4 কিলোমিটার, মানে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি, আর যে গোলকটা তৈরি করতে হবে যার ধারকত্ব 1 ফ্যারাড, সেটা কত? 90000 কিমি। এটা কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। যেহেতু ব্যাসার্ধটা অনেক বড়, তাই কোনো পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড কখনোই হতে পারবে না। ঠিক আছে, 2 নম্বর ব্যাখ্যাটা দিয়ে দিলাম। এটা বলে মনে করি পরিবাহীটি গোলীয়, গোলীয় পরিবাহীর ধারকত্বের সূত্র এটা। যদি C হয় 1 ফ্যারাড, তাহলে Rটা বেরোচ্ছে 9 × 10⁹ মিটার, যা অর্থাৎ গোলকের ব্যাসার্ধটা এত, মানে 90000 কিলোমিটার ব্যাসার্ধের একটা গোলক তৈরি করা কখনোই সম্ভব নয়। তাই সাধারণ ক্ষেত্রে ধারকত্ব পিকো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড এইসব এককে আমরা করে থাকি। ঠিক আছে, হলো। নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। প্রত্যেকটা প্রশ্ন ভালো, তোমরা মন দিয়ে করবে, তার জন্য আমার এই পরিশ্রম তোমাদের জন্য, তোমরা ভালো করে করো। আচ্ছা, পরের কোশ্চেন দিয়েছে। পরের কোশ্চেনটা, আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা আমি বলে দিয়েছি আগে। প্রমাণ রোধক নির্মাণে ম্যাঙ্গানিজ ব্যবহার, ম্যাঙ্গানিন কেন ব্যবহার করা হয়? কারণ এর রোধের উষ্ণতা গুণাঙ্ক নিম্নমানের, মানে উষ্ণতার সঙ্গে পরিবর্তনটা কম হবে, তাই আমরা প্রমাণ রোধ তৈরি করার জন্য ম্যাঙ্গানিন ব্যবহার করি। রোধের উষ্ণতা গুণাঙ্ক নিম্নমানের হয়, আলফাটা লেস, মানে খুব ছোট হয়, মানে উষ্ণতার সাথে পরিবর্তনটা প্রায় নেই বললেই চলে। আচ্ছা, অথবা দিয়েছে সচলতা বলতে কি বোঝো? আর তড়িৎ প্রাবল্যের সঙ্গে ভিডির লেখচিত্র অঙ্কন করা। আচ্ছা,
প্রবাহ মাত্রার সম্পর্ক মানে VT = I/A নিয়ে প্রমাণটা করবে, খুব সহজে এটা আমি করাচ্ছি না। আচ্ছা, তড়িৎ প্রাবল্য E এবং অনুপ্রবাহের বেগের লেখচিত্র কেমন হবে? এটা হচ্ছে 8 অথবা আমরা জানি VD = μe, তাহলে Y = mx। লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা। হয়ে গেল। এরপর চলে যাই আমরা 9 নম্বর দাগের প্রশ্ন, এটা মুছে দিলাম। 8 অথবা হয়ে গেল। 9 নম্বর, একটি সোজা চুম্বকিত তারের ভ্রামক হচ্ছে m, এটাকে অর্ধবৃত্তাকারে আঁকালে ভ্রামক কত হবে? একটা তার ধরলাম n দৈর্ঘ্য, তার ভ্রামক m, তাহলে মেরু শক্তি m/l। এবার এটাকে যদি অর্ধবৃত্তাকারে বাঁকাই তাহলে মেরুগুলো এখানে অবস্থান করছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে 2r, আর l সমান তাহলে πr, r সমান হলো l/π। এটা আগের দিন করিয়েছি মনে হচ্ছে, আগের মডেলে ছিল প্রশ্নটা। তাহলে নতুন ভ্রামক পরিবর্তিত MCQতে ছিল, রাইট? পরিবর্তিত ভ্রামক m' = m/l, মেরু শক্তি ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে 2r, আর কত l/π, 2m/π। তাহলে নতুন ভ্রামক হবে 2m/π। আচ্ছা, বোর ম্যাগনেটন রাশিটি, বোর ম্যাগনেট কোন রাশিকে নির্দেশ করে? চৌম্বক ভ্রামক, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক। বোর প্রথম বোর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের চৌম্বক ভ্রামক। কথাটা লিখতে হবে, কি লিখবো? প্রথম বোর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের চৌম্বক ভ্রামক। ক্লিয়ার? ওকে। অথবা তোমরা শুনে শুনেও কিছু লিখবে, তাহলে আমার একটু সুবিধা হয়, সব লিখতে পারি না, সময় লেগে যাবে। একটা ছবি দিয়েছে, দেখো, একটা ছবি। এখান দিয়ে I প্রবাহ যাচ্ছে, এই ঘুরলো, এদিকে চলে গেল I। কি করতে বলেছে? ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত? এখানে এটা ও বিন্দু। দেখো, এটা একটা অর্ধবৃত্ত, বৃত্তের কেন্দ্রে কত হয়? μ0 I/2r, তাহলে অর্ধবৃত্ত হলে হাফ হবে, তাহলে অর্ধবৃত্ত। তাহলে ও বিন্দুতে, এটা ব্যাসার্ধ যদি r বলি, এটা r, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B সমান μ0 I/2r ইনটু বৃত্তচাপ যদি হয় তাহলে এই বৃত্তচাপের কোণ কত? π/2π। অর্ধবৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? অর্ধবৃত্ত কেন্দ্রে পাই কোণ উৎপন্ন করে, তাই θ/2π। তোমরা আমার বায়োসাভার্টের যে ভিডিওটা আছে তড়িৎ চুম্বকত্ব সংক্রান্ত দেখে নিতে পারো, ওখানে ডিটেলসে বলে দেওয়া আছে। তাহলে এটা আছে μ0 I/4r, আর এটা কারেন্ট এইদিকে যাচ্ছে, কারেন্ট এইদিকে, তার এখানে হবে ডট, মানে তলের সাথে আউটওয়ার্ড উইথ রেসপেক্ট টু দ্য প্লেন অফ দ্য পেপার। তোমরা যে খাতাতে করবে সেই খাতার তলের সাপেক্ষে লম্বভাবে বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র ক্রিয়াশীল হবে। ওকে। আচ্ছা, চৌম্বক ফ্লাক্সের SI, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে টেসলা, পার্ট কোশ্চেনটার সঙ্গে টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে B, চৌম্বক প্রবাহ ঘনত্বের একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, যদিও এটা তোমাদের সিলেবাসে এবছর নেই। আচ্ছা, হলো 9 অথবা হয়ে গেছে। প্রত্যেকটা প্রশ্নই ভালো। 10-এ যাবে আবার। ছবিটা আসছে পুরো? হ্যাঁ, ভালোই আসছে। এবার 10-এ, একটি 100 ভোল্ট ব্যাটারির আভ্যন্তরীণ রোধ, ছবি আঁকতে আরম্ভ করি। একটা ব্যাটারি আছে 100 ভোল্ট, যার আভ্যন্তরীণ রোধ এটা 100 ভোল্ট বলেছে, আভ্যন্তরীণ রোধ 40 ওহম। আচ্ছা, 250 ওহম রোধের একটি ভোল্টমিটার ব্যাটারির তড়িৎচালক বল মাপার জন্য ব্যবহার করা হলো। 1% শতকরা ত্রুটি বেশি যদি না হয় তাহলে ভোল্টমিটারের রোধ ন্যূনতম, আচ্ছা, এক ভোল্টমিটারের
250 ওহম রোধের একটি ভোল্টমিটার আছে, এখানে একটা ভোল্টমিটার নিয়েছি, এর সঙ্গে ভোল্টমিটার সমান্তরালে জুড়ে দিয়েছি। বলছে পরিমাপ 1% বেশি যদি ত্রুটি না হতে হয় তাহলে ভোল্টমিটারের রোধের ন্যূনতম পরিবর্তন কত করতে হবে। দেখি এখানে কত ত্রুটি আসছে। আদর্শ ভোল্টমিটারের রোধ হচ্ছে, আমরা অসীম বলে ধরে নিই, আদর্শ ভোল্টমিটার। তো দেখো এখানে আইটাকে কত বার করি, আই মানে হচ্ছে 100/40 প্লাস 100, 40 প্লাস 250, 100/290 মানে 10⁻29 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টমিটারের পার্ট কত আসছে এখানে, আইআর, আই ইন্টু আর মানে 250, 10 ইন্টু 250/29, আসা উচিত 100 নয় অ্যাকচুয়ালি 40 ওহম আভ্যন্তরীণ রোধটাও আছে, নিজের একটা রোধ আছে। মেনলি আভ্যন্তরীণ রোধের জন্যই যত সমস্যা। 2500/29 এটা আসছে 86.2 ভোল্ট, অনেকটাই কম আসছে। 1% মানে 1% যদি ত্রুটি হতো তাহলে ত্রুটিটা হলো 1% ত্রুটি হলে পার্ট হবে, এক্ষেত্রে পার্ট এটা 1% ত্রুটি হলে পার্ট কত হবে, 100 আছে মানে 99 ভোল্ট। তাহলে সেই ক্ষেত্রে রোধটা কত হতে হতো সেটা আমাদের আর এর মানটা বার করতে হবে। সেক্ষেত্রে সুতরাং অতএব আই ইন্টু আর, সেক্ষেত্রে 99, আই মানে কত, ই মানে 100/40 প্লাস আর সমান হচ্ছে 90, 99। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করবো, কত আছে 8 বললাম, এটাকে 8 যদি হয় রোধ, সেক্ষেত্রে কত, মানে ভোল্টমিটারের রোধটা যখন 250 ওহম তখন তখন ভোল্টেজ রিডিংটা আসছে 86.2, কিন্তু 1% মানে 1% যদি ত্রুটি হতে হয় তাহলে পার্ট হতে হবে কত, 99 ভোল্ট। তাহলে অনেকটাই কম এসছে। তাহলে এখন তাহলে কত হতে হবে সেটা একটু দেখি। আর ড্যাশ, তাহলে আর এর মানটা কত হতে হবে, তাহলে রোধটা কতটা পাল্টাতে হবে বলেছে, তাহলে আর ড্যাশটা বার করে নিই, কত আসছে আমাদের এখান থেকে, তাহলে আসছে আমাদের এটা দিয়ে গেলে 44 গুণ 40 গুণ 99 নাকি, এটা 99 আর ড্যাশ আসছে 40 গুণ 99, 3960 ওহম, 3960 ওহম হতে হবে। তাহলে 250 ওহম আছে, তাহলে সুতরাং ভোল্টমিটারের রোধ পরিবর্তন করতে হবে 3960 মাইনাস 250 মানে 3710 ওহম রোধ বৃদ্ধি করতে হবে, তবেই একমাত্র ত্রুটি। আমরা এখানে যদি দেখি, হিসেব করেই দেখি কত আসে। এটা যদি 3710 হতো তাহলে এটা কত আসতো, 10 100 ইন্টু আর মানে 3710 ভাগ হচ্ছে 40 প্লাস 3710, 98.93 মানে প্রায় 99 কাছাকাছি চলে আসছে। আমি একটু অ্যাপ্রক্সিমেট করেছি, তার জন্য আমাদের উত্তরটা এরকম এসছে। কোথাও অ্যাপ্রক্সিমেশনের জন্য উত্তরটা এরকম চলে এসছে, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি আমরা নিয়ে এসেছি। তাহলে এই হচ্ছে রোধ, 3710 ওহম রোধ
বৃদ্ধি করতে হবে তবে এটা ঘটতে পারে। আচ্ছা যাই হোক, অঙ্কটা হলো চুম্বকন মাত্রার একক কি? চুম্বকন মাত্রা মানে হচ্ছে এম, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম মানে হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স চুম্বকনের মাত্রার একক। দ্বিমেরু ভ্রামক বাই আয়তন মানে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই মিটার কিউব, কেটে কেটে হলো অ্যাম্পিয়ার পার মিটার। আচ্ছা, পরা চৌম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতার সাথে টি এর লেখচিত্র কেমন হয় আমরা জানি। সমপরাবৃত্তের মতন হবে xt, x এর সঙ্গে টিটা ব্যস্তানুপাতিক মানে হচ্ছে প্রবণতার সঙ্গে উষ্ণতা ব্যস্তানুপাতিক, তাহলে সমপরাবৃত্তের মতন হবে। আচ্ছা, কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রে প্রাবল্য দেওয়া আছে, অনুভূমিক উপাংশ দেওয়া আছে, বিনতি কোণ কত? 10 অথবা। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে এবং ভালো করে করে নেবে। যদি কোনো আমার জায়গায় হিসেবে ভুল হয় সেটা একটু আমাকে কমেন্টে জানাবে তোমরা, হতে পারে হিসেবে ভুল। একবারে করে কারেকশনটা দেখা হয় না, একবারে করতে গেলে কখনো 100% ঠিক নাই আসতে পারে। ভূচুম্বক ক্ষেত্রে প্রাবল্য আই দিয়ে দিয়েছে 60 অ্যাম্পিয়ার পার মিটার, আর এইচ দিয়ে দিয়েছে অনুভূমিক প্রাবল্য দিয়েছে 30 অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে আমরা জানি এইচ ইকুয়ালস টু আই cos থিটা, এই cos থিটা সমান হচ্ছে এটা মোট প্রাবল্য, এটা অনুভূমিক প্রাবল্য, তাহলে অনুভূমিক প্রাবল্য সমান মোট প্রাবল্য ইনটু cos থিটা, আমরা জানি এরকম থাকে। এদিকে আই, এদিকে এইচ, এটা থিটা, এটা ভি, তাহলে এইচ ইকুয়ালস টু অতিভুজ cos থিটা, তাহলে cos থিটা হলো h বাই i, তাহলে থিটা আসছে cos ইনভার্স 30 বাই 60 মানে cos ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি। বিনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ওই স্থানে বিনতি কোণ 60, cos 60 তো হাফ হয়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সমান সমতল কাঁচ ফলকের ক্ষমতা কত? সমতল কাঁচ ফলকের ফোকাস হচ্ছে অসীমে থাকে, তাহলে ক্ষমতা হবে 0। বলেছি মনে হয় আগে, করে নেবে, মুছে দিলাম। সমতল কাঁচ ফলকের ক্ষমতা মানে প্রশ্ন অসীম হয়। প্রমাণ করো অবতল লেন্সের সৃষ্ট প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং খর্বাকার হবে। অবতল লেন্সের সৃষ্ট প্রতিবিম্ব, এটা হচ্ছে 11 নম্বর। তাহলে সমতল কাঁচ ফলকের ক্ষমতা হচ্ছে 0। অবতল লেন্সে আমরা জানি, যেটা ছবিটাকে দেখিয়ে নিই তোমাদের, অবতল লেন্সের ক্ষেত্রে কেমন ছবি হয়। কোন একটা বস্তুকে রাখা হলো, একটা এই দিক দিয়ে যাবে, একটা এই সাইড দিয়ে যাবে, ফোকাস থেকে অপসৃত হবে, এই তো ইমেজ তৈরি হয়েছে। তো অবতল লেন্সের ক্ষেত্রে কি করতে বলেছে? অবতল লেন্সের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং খর্বাকার হবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, তো ছবিতেই দেখতে পাচ্ছি অবতল লেন্সের ক্ষেত্রে আমরা 1/v - 1/u = 1/f। এবার এই ক্ষেত্রে আমাদের দেখো, এক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব হলে এদিকটা প্লাস এদিকটা মাইনাস হবে যখন ইউভি দুটোই নেগেটিভ। ফার্স্ট কন্ডিশন, ইউভি দুটোই বস্তুর দিকেই প্রতিবিম্ব হতে হবে অসৎ হতে গেলে। আর খর্বাকার মানে ভি লেস দ্যান ইউ। তো এখানে আবার অবতল লেন্সের এফ নেগেটিভ হয়, অবতল লেন্সের ফোকাস নেগেটিভ হয়, তোমরা জানো, অবতলের ক্ষেত্রে পজিটিভ হয়। তাহলে এখানে আমরা দেখো এই সাইনগুলো যদি বসি, তাহলে 1/-v + 1/u = 1/-f। তাহলে এখান থেকে আমরা যদি সবগুলোতেই আলটিমেটলি মাইনাস বসলো, তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা সেই একই থেকে গেল। তাহলে এই সম্পর্ক আমরা নিশ্চয়ই বলতে পারি, এই সম্পর্কে এটা থেকে এটা বিয়োগ করে, যেহেতু এটা গ্রেটার দ্যান 0, 1/f গ্রেটার দ্যান 0,
মানে আমাদের এই সমীকরণ অনুসারে তাহলে 1/v must be greater than 1/u, অতএব v less than u। ঠিক আছে, তাহলে v টা less than u হবে, অর্থাৎ খর্বাকার হবে। প্রতিবিম্বটা ছোট হবে, আর অসৎ মানে তো বস্তু আর প্রতিবিম্ব একদিকে হবে, একদিকে হলেই এটা সম্ভব, কারণ ওর ক্ষেত্রে এটা নেগেটিভ চলে আসে, সেই অনুসারে আমরা হিসাবটা দেখিয়ে দিলে এবার তোমরা দেখাতে পারো। আচ্ছা, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য হ্রাস করলে অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের কি পরিবর্তন হয়, এটা তোমরা চেষ্টা করবে সূত্র দিয়ে। অনুবীক্ষণের ক্ষেত্রে এফও এফই গুলো নিচে থাকে, আর অভিলক্ষ্য বলেছে অবজেক্টিভ, আর দূরবীক্ষণের ক্ষেত্রে এফও বাই এফই 1 প্লাস এফই বাই ডি, তাই তো? তাহলে একটার ক্ষেত্রে এফওটা উপরে আর একটার ক্ষেত্রে এফও নিচে। অনুবীক্ষণের ক্ষেত্রে যদি এফও যদি হ্রাস পায়, অভিলক্ষের ফোকাস যদি কমে, আমি মুখে বলে দিই, তোমরা মিলিয়ে নিও, তোমাদের বই থেকে সূত্রগুলো ফলো করে করবে, তোমরা লিখে রাখো। অনুবীক্ষণের ক্ষেত্রে এফও যদি কমে তাহলে বিবর্ধন ক্ষমতা বাড়বে, কারণ এর বিবর্ধন ক্ষমতা এফওর ব্যস্তানুপাতিক। আর নববীক্ষণ বা দূরবীক্ষণের ক্ষেত্রে এফও যদি কমে তাহলে বিবর্ধন ক্ষমতাও কমবে, ওর ক্ষেত্রে সমানুপাতিক। ঠিক আছে, অনুবীক্ষণের যে ম্যাগনিফিকেশনের সূত্র, তার নিচে থাকে এফও, এফই এফও দুটোই নিচে থাকে, রাইট? আর দূরবীক্ষণের ক্ষেত্রে এফওটা থাকে উপরে, এফও বাই এফই 1 প্লাস এফই বাই ডি, এর একটা সূত্র আছে। তাহলে এফওটা উপরে থাকে, তাহলে এফও যদি বাড়ে, অবজেক্টিভের ফোকাস যদি কমে বলেছে, তাহলে কি দাঁড়ালো? অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য যদি কমে, অনুবীক্ষণের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন বাড়বে, দূরবীক্ষণের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কমবে। এই হলো মোদ্দা কথা। আচ্ছা, স্বল্প দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে, স্বল্প দৃষ্টি মানে হচ্ছে মায়োপিয়া, কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়, জানো। দীর্ঘ দৃষ্টি মানে হাইপারমেট্রোপিয়া, যেখানে আমরা উত্তল লেন্স ব্যবহার করি। আচ্ছা, তারপরে দিয়েছে সুসংগত উৎস কাকে বলে? এক দেশতাবিহীন ব্যতিচারকে এটা বলে। সুসংগত উৎস আগের দিন বলে দিয়েছি। সুসংগত উৎস হচ্ছে এমন একটি উৎস যার থেকে নির্গত তরঙ্গগুলির মধ্যে একটি নির্দিষ্ট দশার সম্পর্ক বর্তমান, একটি দশার পরিবর্তন হলে অপরটিও এমনভাবে পরিবর্তিত হবে যাতে করে তাদের মধ্যে দশা পার্থক্যটা সর্বদা ধ্রুবক থাকে। আচ্ছা, এক দেশতাবিহীন ব্যতিচার কি? নন লোকালাইজড ফ্রিঞ্জ। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় রেখাচিত্রের সামনে পর্দার যে কোনো অবস্থানের জন্যই কাছে বা দূরে পর্দায় ঝালর সৃষ্টি হবে, অর্থাৎ পর্দার নির্দিষ্ট কোনো অবস্থান বা লোকেশনের জন্য ঝালর সৃষ্টি হবে কিনা সেটা নির্ভর করে না। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে এক দেশতাবিহীন, মানে নির্দিষ্ট তার কোনো দেশ বা লোকেশন নেই, নন লোকালাইজড ফ্রিঞ্জ। পর্দার অবস্থানের ওপর পর্দায় ফ্রিঞ্জ তৈরি হবে কি হবে না সেটা নির্ভর করে না। কার উপর নির্ভর করে? আমরা জানি তার তরঙ্গ দৈর্ঘ্য, বা প্রধানত নির্ভর করে সুসংগত উৎস দুটির দশা পার্থক্যের উপর ফ্রিঞ্জ তৈরি হবে কি হবে না সেটা নির্ভর করে। অর্থাৎ পর্দার অবস্থানের ওপর, রেখাচিত্র থেকে পর্দার দূরত্ব বা অবস্থানের ওপর পর্দায় গঠিত প্রতিবিম্বের আকৃতির পরিবর্তন হতে পারে, কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হবে না, ঝালর সৃষ্টি হবে না, সেটা আমরা কখনোই বলতে পারি না। অর্থাৎ পর্দায় গঠিত ঝালর হবে কি হবে না, ঝালরটা গঠিত হবে কি হবে না সেটা পর্দার অবস্থান নিরপেক্ষ। এটাকেই বলা হচ্ছে এক দেশতাবিহীন ব্যতিচার। ছায়া প্রকাশনী সাঁতরা দুটোতেই আছে, দেখে নেবে হর্টসে। আচ্ছা, সমবর্তন কোণ 60 ডিগ্রি হলে প্রতিসরাঙ্ক কত? tan IP সমান মিউ, tan IP সমান হচ্ছে মিউ 12 অথবা tan IP সমান মিউ, সমবর্তন কোণ 60 ডিগ্রি, তাহলে tan 60 সমান মিউ, তাহলে মিউ সমান √3। তাহলে সংকট কোণ এবং সমাবর্তন কোণে
সম্পর্ক স্থাপন করে, এটা করিয়ে দিয়েছি। সমান আমি এখানে লিখে দিচ্ছি 1 বাই sin θc সমান 1 বাই cosec θc, তাহলে অতএব tan ip সমান cosec θc। এটাই সংকট কোণ আর সমবর্তন কোণের সম্পর্ক। ঠিক আছে, এমনি হলো। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। 12 অবধি কমপ্লিট হলো। 13 নম্বর বলেছে পূর্ণ প্রতিফলক প্রিজম কাকে বলে? সমকোণী সমদ্বিবাহু প্রিজম আমরা জানি। সমতল দর্পণের থেকে এটির সুবিধে কি কি? বেশ কয়েকটা সুবিধা আছে। একটা যেমন ধরো দর্পণের পেছনে আমরা পারদের প্রলেপ দিই, এবার কোনো কারণে যদি পারদের প্রলেপটা উঠে যায় তাহলে প্রতিবিম্বটা অস্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, দর্পণে হচ্ছে স্ক্যাটারিং হয়, মানে বিক্ষেপণ হয় আলোর, ফলে বেশ কিছুটা আলো বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে, ফলে প্রতিবিম্বের উজ্জ্বলতা কমে যায়। 3 নম্বর বলতে পারি দর্পণের ক্ষেত্রে সামনে আর পেছনে, দর্পণের ভেতরে আর বাইরে বারবার আলোর প্রতিফলন ঘটার জন্য প্রতিবিম্বের উজ্জ্বলতা কমে যায়, কিন্তু পূর্ণ প্রতিফলক প্রিজমের ক্ষেত্রে সেটা ঘটে না। পূর্ণ প্রতিফলক প্রিজমের ক্ষেত্রে পারদের প্রলেপও ব্যবহার করা হয় না, আর আলোর স্ক্যাটারিংও ঘটে না বা বিক্ষেপণ ঘটে না। ঠিক আছে, এটা তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, পড়ে নেবে। তাহলে একটা পয়েন্ট হলো বিক্ষেপণ ঘটে না, পারদের প্রলেপ দেওয়া হয় না। একটা হচ্ছে একাধিকবার আলোর প্রতিফলন ঘটে না। ঠিক আছে, সেই জন্য পূর্ণ প্রতিফলক প্রিজম এই দিক থেকে সুবিধা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাই। দুটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের সমান কিন্তু উন্মেষ ভিন্ন। কোন দর্পণ সূর্যের অধিক উষ্ণ প্রতিবিম্ব? আচ্ছা, দুটো প্রকাশ আলাদা। হ্যাঁ দেখো, উন্মেষ যেটার বড়, ভালো প্রশ্ন, খুব বুদ্ধির প্রশ্ন দিয়েছে। তো ধর একটা অবতল দর্পণ এরকম আছে, একটা এরকম আছে, তো কোনটায় এসে সূর্যের রশ্মিটা বা সূর্য থেকে যে আলোটা আসছে সেটা কোনটা বেশি পড়বে? এটাতে জায়গাটা স্পেসটা বেশি, উন্মেষটা বেশি, এটা উন্মেষ কম। এক্ষেত্রে বেশি সংখ্যক রশ্মি সেখানে আপতিত হবে এবং তারা একটা বিন্দুতে, গৌণ ফোকাস বিন্দুতে মিলিত হবে, প্রতিফলিত হবে। এই ক্ষেত্রে ততগুলো রশ্মি আসবে না, পরিমাণটা কম। তারা গৌণ ফোকাস বিন্দুতে, যদি সমান্তরাল ধরি তাহলে ফোকাসে হতো, যাই হোক আমি গৌণ ফোকাস। তাহলে কোনটার ক্ষেত্রে হচ্ছে দুটোর ফোকাস সমান, কিন্তু উন্মেষটা যেটার বড় হবে সেটাতে অ্যামাউন্ট অফ এনার্জি, শক্তির পরিমাণ, আপতিত সৌরশক্তির পরিমাণটা বেশি। তাই সৌরশক্তি বা সূর্যের আলোর যে রশ্মিগুলো, আলোক রশ্মিগুলো বেশি সংখ্যক এসে আপতিত হচ্ছে উন্মেষটা বড় বলে। তো বেশি সংখ্যক রশ্মি যদি এসে পড়ে তাহলে সেক্ষেত্রে সূর্যের যে আপতিত শক্তি এইচ নিউ, শক্তির পরিমাণ, ফোটনের পরিমাণটা বেশি, তীব্রতাটা বেশি হবে, ফলে সেই শক্তিটা সঞ্চিত হবে, ফোকাসে গিয়ে প্রতিফলিত হয়ে মিলিত হবে, তাই ওখানে বেশি উষ্ণতা সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে কোনটিতে অধিক উষ্ণ প্রতিবিম্ব সৃষ্টি হবে? যেটির উন্মেষ বেশি হবে সেটির ক্ষেত্রে। তাহলে আমরা পেয়ে গেলাম 13 প্রশ্ন, 13 না, এটা 13 অথবা যেটির উন্মেষ বড় সেটিতে শর্টে লিখে দিলাম। তাহলে উন্মেষটা যেটা বড় হবে তার ক্ষেত্রে আপতিত সৌরশক্তির পরিমাণ বেশি, ফলে তারা মিলিত হয়ে ফোকাসে বেশি পরিমাণ উষ্ণ প্রতিবিম্ব তৈরি করতে পারবে। আচ্ছা নেক্সট, এফ ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্স পরস্পর থেকে 3f দূরত্বে আছে। দূরত্বে আছে, কি বলেছে? একটি বস্তুকে কোথায় রাখলে লেন্স দ্বয় বস্তুর সদ্বিম্ব গঠিত করবে? লেন্স দ্বয় বস্তুর সদ্বিম্ব গঠিত করবে। দেখো, তো আমরা যদি এটাকে ভাবি 3f, তাহলে এটা হচ্ছে f,
এটা 2f, এটার সাপেক্ষে এটা 3f, f এদিক থেকে হলে f 2f 3f এটার সাপেক্ষে। তাহলে একটা বস্তুকে যদি সদ্বিম্ব করতে হয়, সদ্বিম্বর ক্ষেত্রে সদ্বিম্ব গঠন মানে হচ্ছে ইউ মাস্ট বি গ্রেটার দ্যান এফ। ইউটাকে এফ এর থেকে বড় হতে হবে। ইউটাকে কোথায় রাখলে বস্তুটা লেন্সদ্বয় বস্তুর সদ্বিম্ব গঠন করবে, তার মানে ইউটাকে এফ এর থেকে বড় হতে হবে। তার মানে একটা বস্তুকে আমরা যদি এদিকেও আছে ধরো এফ 2f, তার মানে কেমন হচ্ছে যদি কোনো একটা বস্তুকে এফ আর 2f এর মাঝে স্থাপন করি, ধরো এখানে যদি রাখি, তাহলে প্রথম লেন্স সেটার প্রতিবিম্ব কোথায় করবে, এরকম একটা জায়গায় একটা ইমেজ করবে। এখানে যদি অবজেক্ট রাখি তাহলে তার ইমেজটা তৈরি করবে এখানে। কোথায় রাখলে বলেছি, মানে এফ আর 2f এর মাঝে যদি রাখি তাহলে হতে পারে আমাদের, তাহলে ইউ গ্রেটার দ্যান এফ, একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, এফ এর থেকে যদি বড় হয়, মানে এ এটার ক্ষেত্রেও এইটুকুনি এফ, এটারও এইটুকুনি এফ। তার মানে যদি ইউ গ্রেটার দ্যান এফ হয় সেক্ষেত্রে আমরা প্রতিবিম্বটা পেয়ে যাচ্ছি সৎ। তাহলে ইউ যদি সদ্বিম্ব গঠন, তার মানে কোথায় রাখলে, যে কোনো লেন্স থেকে যদি এফ এর থেকে বেশি দূরত্বে রাখি, এফ এর থেকে বেশি, ইউ গ্রেটার দ্যান এফ হয়, সদ্বিম্ব গঠন হবে। যদি সদ্বিম্ব গঠন হবে যদি বস্তুটিকে আমরা গ্রেটার দ্যান এফ দূরত্বে, দেখো ঘটনা যেটা এটা বুঝতে হবে, মাঝে যদি রাখি, ঠিক লেন্স দুটির মাঝে গ্রেটার দ্যান এফ দূরত্বে স্থাপন করি, তাহলে বস্তুটাকে যদি এরকম জায়গায় রাখা যায়, গ্রেটার দ্যান এফ মানে কি, এইটার ফোকাস এটা, এর বাইরে রাখলাম এখানে, কিংবা এটার ফোকাস এটা, এর বাইরে রাখলাম, এরকম একটা জায়গায় যদি রাখি তাহলে হতে পারে। এবার যদি এখানে রাখি, এবার ব্যাপারটা বুঝতে হবে, যদি এখানে রাখি কি সমস্যা, সমস্যা হলো দেখো, যদি এখানে রাখি তাহলে তার প্রতিবিম্বটা তৈরি হবে এফ আর 2f এর মাঝে রাখলে প্রতিবিম্ব হয় 2f এর পরে, তাহলে এ প্রথম লেন্স এটা যে প্রতিবিম্ব করবে সেটা এরকম একটা জায়গা করবে, তাহলে সেটা দ্বিতীয় লেন্সের সাপেক্ষে কিন্তু ফোকাসের ভিতর চলে যাচ্ছে, হবে না। তার মানে এখানে ফোকাসের বাইরে রাখতে হবে ইউ গ্রেটার দ্যান এফ এর থেকে বেশি, সেটা কোথায় মাঝে হলে এফ আর 2f এর মাঝে, মানে এখানে ছবি অনুসারে আমাদের এফ ও 2f এর মধ্যে, এই ছবিতে এইখানটায় দুটোর মাঝে, তোমরা দেখতেই পাচ্ছ আমি যেটা বলতে চাইছি, দুটো লেন্সের মাঝে যদি রাখি, এফ আর 2f এর মাঝে রাখলে এটা হতে পারে। আর কোথায় হতে পারে, যদি আমরা এই লেন্স থেকে এখানে রাখলে, দেখো এখানে রাখলে হচ্ছে না, আমরা এই লেন্স থেকে যদি 2f এর বাইরে রাখি, এখানে যদি বস্তুটা রাখি, তাহলে প্রথমটা এখানে একটা হতে পারে কেস, যদি এখানে রাখি এফ 2f এর বাইরে রাখি, তাহলে এ প্রতিবিম্বটা কোথায় তৈরি করবে, এফ আর 2f এর মাঝে, তাহলে দ্বিতীয় লেন্সের সাপেক্ষে সেটা তার ফোকাসের বাইরে। তার মানে সমবায়ের বা সংস্থার বাইরে রাখতে হলে u greater than 2f
অবস্থানে, মানে হয় এখানে f2f এর মাঝে এখানে রাখো, কিংবা যে কোনো একটা লেন্সের 2f এর বাইরের দিকে রাখলে, বাইরে রাখতে গেলে অবস্থানে রাখতে হবে। তাহলে এই হলো বিষয়। তাহলে হয় যদি ভেতরে যদি রাখি, তাহলে ভেতরে রাখলে কি দেখলাম, যদি আমরা f আর 2f এর মাঝে ভেতরে কোথাও রাখি, তাহলে সেই ক্ষেত্রে প্রথম লেন্স যেটা প্রতিবিম্ব করবে সেটাকে দ্বিতীয় লেন্স সদ্বিম্ব তৈরি করতে পারবে। আবার যদি আমরা সিস্টেমের বাইরে রাখতে চাই, তাহলে যে কোনো একটা লেন্স থেকে বাইরের দিকে 2f এর বাইরে আমাকে রাখতে হবে। 2f এর বাইরে রাখলে তার প্রতিবিম্ব হবে f আর 2f এর মাঝখানে, সেইটাকে বস্তু হিসাবে ধরে প্রতিবিম্বটা তৈরি করতে পারবে সদ্বিম্ব দ্বিতীয় লেন্স। এটা একটা ভাবে ভাবা যায়, ধরো আমরা এদিকে কোনো একটা বস্তু রেখেছি, তার প্রতিবিম্বটা, বস্তুটা যদি মাঝে রাখি f আর 2f এর মাঝে, তাহলে তো প্রতিবিম্ব f আর 2f এর মাঝে যদি রাখি তার প্রতিবিম্বটা এদিকে হলো। আবার বাইরে এখানে যদি কোনো বস্তু রাখি, তাহলে তার যদি প্রতিবিম্বটা এর যে দিকে ফোকাস আছে তার বাইরে তৈরি হয় ইমেজ। সোজা কথা, বস্তু দূরত্বটা ফোকাসের থেকে বেশি হতে হবে, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্বটা, তার মানে প্রতিবিম্ব দূরত্বটা, এটা আমাদের 3f, এটা 3f আছে। তাহলে এই প্রথম লেন্স যেটা বস্তু হিসাবে আচরণ করবে, প্রথম লেন্সের সাপেক্ষে যেটা বস্তু, সেটার যে প্রতিবিম্ব করলো সেটা দ্বিতীয় লেন্স বস্তু হিসাবে ধরে নিল। তাহলে ইউটা আমাদের, আবার এই প্রতিবিম্বটা যেটা তৈরি করবে সেটা যদি এর ফোকাসের বাইরে চলে যায় তাহলেও কিন্তু হতে পারে, সেরকম একটা আমরা ভাবতে পারি। আমরা এই দুটো যুক্তি বুঝলাম। একটা হচ্ছে বস্তু রাখতে হবে কোথায়, তাহলে ইউটা, এটাকে প্লাস মাইনাস ধরলে ইউ গ্রেটার দেন এদিকটা মাইনাস 2f, আর এটা হলো একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি পেলাম, f, এটা হচ্ছে বাইরে বস্তুর ক্ষেত্রে এটা, আর f লেস দেন ইউ লেস দেন 2f, f আর 2f এর মাঝে ভিতরে বস্তু, এই দুটো ক্ষেত্রে সদ্বিম্ব গঠন হতে পারে। আচ্ছা, পরের প্রশ্নে যাব আমরা। চোদ্দ নম্বর প্রশ্ন, পুরোটা আগে করিয়ে দিয়েছি আমরা, আমি আর বললাম না। এনপিএন ট্রানজিস্টরের ইনপুট আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র, না পারলে আমার ভিডিও ক্লাস দেখে নেবে বা বই দেখে নেবে, তোমাদের বইতে আছে। লেন্স 15 নম্বর প্রশ্নে চলে যায়, লেন্স নির্মাতার সূত্র প্রতিষ্ঠা করো। করতে পারবে, কোনো অসুবিধা নেই। জলের 2√7 সেন্টিমিটার নিচে একটি আলোক বিন্দু আছে, উৎস থেকে খাড়া উপরে একটি স্বচ্ছ চাকতি আছে, ভাসছে। উপর থেকে যদি উৎসটি দৃশ্যমান না হয় তাহলে সর্বনিম্ন ব্যাসার্ধ কত? এটা আমাদের কত নম্বর? 15 সঙ্গে যে অঙ্কটা আছে, এটা হচ্ছে h, এটা r, আর মাধ্যমটা যদি মিউ হয় তাহলে r ইকুয়ালস টু জানি কত, h/√μ² - 1। r ইকুয়ালস টু আমরা এটা জানি, এখানে আমরা মান আমাদের দিয়ে দিয়েছে, h দিয়ে দিয়েছে, গভীরতা দিয়েছে কত, 2√, আর মিউ দিয়েছে 4/3, তাহলে 4/3, 2√7 বা এটা কত আসছে, 3 গেল উপরে আর নিচে আসছে √7, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে চাকতির সর্বনিম্ন ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, যদি হয় তাহলে দেখা যাবে না। তারপরে দিয়েছে হচ্ছে অথবা গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত লেখো। পথপার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক বা যুগ্ম গুণিতক হবে। সুসংগত উৎস দুটি থেকে নির্গত তরঙ্গ দুটির পথপার্থক্য যদি
λ/2 এর জোড় গুণিতক হয় সেখানে গঠনমূলক ব্যতিচার, আর λ/2 এর বিজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। অথবা বি। অথবা বিতে কি বলেছে, দুটো তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, সম্পাদন করা হলো 6500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের কেন্দ্রীয় চরম বিন্দু তৃতীয় চরম বিন্দুর দূরত্ব কত, 6500 জনের দূরত্ব নির্ণয় করো। কি দেওয়া আছে, পরপর অনেক কিছু ভ্যালু দিয়েছে, আর দিয়েছে কেন্দ্রীয় বিন্দু থেকে সর্বনিম্ন কত দূরত্বে দুটি মিলিত হবে, আর রেখাচিত্রের ব্যাস ডি দিয়ে দিয়েছে 2 মিলিমিটার। আমি জাস্ট ক্যালকুলেশন করব না, তোমাদের দেখিয়ে দিচ্ছি মিলিমিটার এর মিটার। আচ্ছা, ডি দিয়েছে 1.2 মিটার, λ1 দিয়েছে 5000, 6500, দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে 5200। তাহলে কি বলেছে, 6500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কেন্দ্রীয় চরম বিন্দু থেকে তৃতীয় চরম বিন্দুর দূরত্ব মানে 3 বিটা বার করতে দিয়েছে। 3 বিটা মানে 3 λ1 d/d, মানটা বসিয়ে নেবে, এত মিটার। আচ্ছা, নেক্সট কি বলেছে, কেন্দ্রীয় চরম বিন্দু থেকে সর্বনিম্ন কত দূরত্বে দুটি সৃষ্ট উজ্জ্বল বিন্দু মিলিত হবে। আচ্ছা, উপরে করি, এটা মুছে দিই। তোমরা এখান থেকে ফার্স্ট 1 নম্বর কোশ্চেনটা মানটা বসিয়ে নেবে, আর অ্যাংস্ট্রমটাকে কনভার্ট করে নেবে। 6500 × 10⁻10 মিটার, এটা হচ্ছে 5200 × 10⁻10 মিটার, মিটারে করে বসান। তো মনে করি 2 নম্বর, x তম উজ্জ্বল মানে প্রথমটির x তম উজ্জ্বল প্রথমটির সাথে y তম উজ্জ্বল দ্বিতীয়টি মিলিত হয়। যেমন ধরো 3টার সঙ্গে 4টে মিলিত হলো, 5টার সঙ্গে 6টা মিলিত হলো, এর 5খানা ফ্রিঞ্জ যতটা জায়গায় আছে 6টা আছে ততটা জায়গায়, মানে মিলিত হবে, মিলিত হয়। সুতরাং x × λ1 সমান y × λ2, কারণ বিটা তো λ/d/d, d/d দুটোর ক্ষেত্রে সমান, বিটা প্রপোর্শনাল টু ল্যামডা, তাই x λ কনস্ট্যান্ট। তাহলে x × 6500 সমান y × 5200, তাহলে x/y চলে আসছে আমাদের 13 দিয়ে ভাগ করলে 4/5, মানে পঞ্চমের চতুর্থের সঙ্গে পঞ্চম, অর্থাৎ প্রথম ঝালরের চতুর্থ ফোর্থ উজ্জ্বলের সাথে, তাহলে কোনটা কোনটা ম্যাচ করবে, 4 5 ম্যাচ করলো, আর কত হতে পারে 8 10 গুণিতকগুলো, তারপরে কত 12 15 ম্যাচ করে করে যাবে, মাঝখানগুলো নয়। কিন্তু চতুর্থের সঙ্গে পঞ্চম, প্রথমটা চতুর্থ উজ্জ্বল, দ্বিতীয়টার পঞ্চম উজ্জ্বল ম্যাচ করেছে। আবার কোথায় ম্যাচিং করবে, অষ্টমের সঙ্গে দশম, সাথে দ্বিতীয়টির পঞ্চম উজ্জ্বল মিলিত হবে। তাহলে আমরা কি লিখতে পারি, দূরত্বটা কত, তাহলে সুতরাং নির্ণেয় দূরত্ব, এটা কি বার করতে দিয়েছিল জানো, ন্যূনতম কত দূরত্বে, অর্থাৎ নির্ণেয় দূরত্ব 4 β 1 সমান 5 β 2, যে কোনো একটা বার করবে চলে আসবে, মানে 4 λ1 d/d, এত মিটার এই দূরত্বে মিলিত হবে, বা 5 β করলেও β 2 করলেও, মানে 5 λ2 d/d করলেও উত্তর মিলিত, যে কোনো একটা করবো চলে আসবে, উত্তরটা তোমরা করে নেবে। আচ্ছা, এবার একটা অঙ্ক দিয়েছে, অঙ্কে চলে যাই, মুছে দিলাম।
কোনো প্রশ্নই বাদ দেওয়া যাচ্ছে না, এটাই হলো ব্যাপার। বাদ দিয়ে যে আমি একটু এগিয়ে যাবো তার উপায় নেই, সব প্রশ্নই ইম্পর্টেন্ট। আমি এটা বলে দেবো মুখে, সব অঙ্ক করবো না। এটা 12, এটা হচ্ছে 6, এটা 4, আভ্যন্তরীণ রোধ দিয়েছে কত 1 ওহম, সোর্স দিয়েছে 6 ভোল্ট। আচ্ছা কি বলেছে, মোট রোধ বার করো, মূল প্রবাহতে পারবে করতে, এটা আমি দেখাচ্ছি না। তুল্য রোধ বার করবে, এরা দুজন সমান্তরাল, তাহলে তুল্য রোধটা তাহলে কত হবে, দেখো এরা দুজন সমান্তরাল, তার সঙ্গে শ্রেণী, তাহলে এটা হলো 4, ছোট করে দেখাচ্ছি 6 12, এটা হচ্ছে কত 72/18, 6 12 72, 6 12 18, এটা 8, এটা তাহলে 4, তাহলে 4 4 এ 8, নিচেও 8, তাহলে দুটো 8 মিলে হলো 4, 4 এর সঙ্গে যোগ 1 5, তাহলে তুল্য রোধ হবে 5 ওহম, মোট রোধ হচ্ছে 5 ওহম। ঠিক আছে, আমি আবার বলে দিই, এই দুটো মিলে হলো 4, 4 এর সঙ্গে মিলে 4 8, 8 আর 8 সমান্তরাল, দুটো 8 মিলে হলো 4, এই 4 এর সঙ্গে এটা শ্রেণীতে ব্যাটারি, 4 একে 5, আর মূল প্রবাহ মাত্রা V সমান IR, তাহলে I হবে হচ্ছে 6/5, 1 করেই দিলাম শেষ পর্যন্ত 1.2 অ্যাম্পিয়ার। তোমরা এটা বার করবে ঠিক করে, আমি এটা মুখে বলে দিয়েছি, তোমরা করে নেবে। বুঝে দিলাম। 16 এ হলো 16 বিতে দিয়ে যে শান্ট কি কাজে ব্যবহার করা হয়, কোন তড়িৎ সুবিধি যন্ত্রের অতিরিক্ত তড়িৎ প্রবাহ জনিত ক্ষতির হাত থেকে শান্টকে তার সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেওয়া হয়, যার ফলে অতিরিক্ত প্রবাহটা শান্টের ভেতর দিয়ে চলে যায় এবং যন্ত্রটা ক্ষতি হয় না। আচ্ছা, ব্যবহারিক প্রয়োগ কিভাবে কাজ করে পরিবর্তিত হয় এটা দেখাবে। আচ্ছা, মূল প্রবাহ মাত্রা বেড়ে যায়, প্রমাণটা দেখবে। আচ্ছা, কত টাইম আমাদের কতক্ষণ হচ্ছে, একটু লেন্দি হয়ে যাচ্ছে, যাই হোক করতে তো হবে। 16 অথবা 16 অথবায় দিয়েছে দুটি রোধ শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হলো SP, AC = NP হলে N এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত। দুটো রোধ ধরে নিলাম R1 R2, তাহলে শ্রেণীতে বলেছে শ্রেণীতে S, তাহলে AC = R1 + R2, আর আরতে বলেছে P, তাহলে সমান্তরাল, এটা শ্রেণী, শ্রেণী মানে সিরিজ, এটা সমান্তরাল প্যারালাল P, তাহলে হচ্ছে R1 R2 বাই R1 + R2, এটা বলেছে AC = NP, তাহলে S মানে হচ্ছে R1 + R2 সমান N R1 R2 বাই R1 + R2 হোল স্কয়ার, সরি হোল স্কয়ার না R, এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে R1 + R2 হোল স্কয়ার সমান N R1 R2, এটাকে তাহলে N সমান আমি লিখছি R1 + R2 হোল স্কয়ার বাই R1 R2, তাহলে উপরটাকে আমরা ভেঙে লিখতে পারি কত, R1 - R2 হোল স্কয়ার প্লাস 4 R1 R2 বাই R1 R2 লিখতে পারি। এবার আর n ন্যূনতম কখন হবে, n সর্বনিম্ন হলে, সর্বনিম্ন হবে যখন এই হোল স্কয়ারটা 0, তাহলে R1 - R2 0, তাহলে R1 সমান R2, এটা যদি 0 হয় তাহলে n মিনিমাম কত 4, n এর এটা যদি 0 হয় তাহলে কত, R1 R2 কেটে গেল, তাহলে 4 করে থাকলো, তাহলে n এর সর্বনিম্ন মানটা আমাদের চলে এলো 4। ঠিক আছে, তাহলে n এর সবচেয়ে ছোট মান হচ্ছে 4, 4 হলে এই ঘটনা ঘটতে পারে বা AC = NP হতে পারে। আচ্ছা, তারপরে দিয়েছে একটা হুস্টন ব্রিজের অঙ্ক, অঙ্কটা খুব বেশি দিয়েছে, ভাত দিয়ে যেতে পারছি না, বেশ এগিয়ে যাব ফটাফট, সেটা হচ্ছে না। 110 550
110 550 100 ওহম 10 ওহম 500 ওহম 50 ওহম। এই পেজের এমসিকিউ করা যাবে না, সামনের দিন করে দেবো নেক্সট ভিডিওতে। একটু মুখে দেখবো, তাড়াতাড়ি হয়ে ফটাফট বলে দেবো যতটা পারা যায়। আচ্ছা, প্রতিটি বাহুতে ব্যয়িত ক্ষমতার অনুপাত কত? এখানে ধরো আমাদের আই কারেন্ট গেল, এটা প্রতিমিত অবস্থা, এদিকে তাহলে I1 এদিকে I2, তাহলে I1 বাই I2 হবে I1 বাই I2 তাহলে হবে 550। এই বাহুর মোট রোধ বিপরীত রোধ গুলোর অনুপাত তাহলে 110, মানে 5:1। তাহলে মোট কারেন্ট তাহলে I1 টাকে আমরা লিখবো, তাহলে I1 সমান তাহলে কত 5I/6, I2 কত I বাই আনুপাতিক ভাগ মানে 5:1 অনুপাতে ভেঙে দিলাম মোট কারেন্টটাকে। তাহলে তাপের উৎপন্ন তাপ কত PQRS, তাহলে HP HQ HR HS হায়ার সেকেন্ডারি, তাহলে I স্কয়ার আর ক্ষমতা, তাহলে I1 স্কয়ার ইনটু 100 I, এটা দেখো এটা I1 এটাতেও I1, তাহলে I1 স্কয়ার ইনটু 10 I2 স্কয়ার 500 I2 স্কয়ার 50। 10 দিয়ে কেটে নিই, মানগুলো বসিয়ে অনুপাতটা করে নেবে, তোমরা লিখে দিয়েছি মানগুলো I1 I2 মান বসিয়ে দেবে এখানে। তাহলে এটা কত আসছে 5 এর 6 স্কয়ার ইনটু 10 5 এর 6 স্কয়ার, 10 কেটে দিয়েছে একটা শূন্য, 1 এর 6 স্কয়ার, I গুলো তো কেটেই যাবে, আমি লিখছি না, 1 এর 6 স্কয়ার ইনটু 50 1 এর 6 স্কয়ার ইনটু 10 5। তাহলে এটা কত হলো দেখো 6 স্কয়ার গুলো সব কেটে গেছে, তাহলে 25 মানে 250 25 পড়েই দিলাম 50 5 5 দিয়ে কাটলে কত 50 5 10 1 50। ক্যালকুলেশন দেখো, তাড়াহুড়ো করে করেছি, ভুল হতে পারে, তোমরা তাও দেখে নিও এটাই উত্তর আসছে কিনা, যদি আসে আমি জানিয়ে দেব। 50 5 50:5:10:1 উৎপন্ন ক্ষমতার অনুপাত। আচ্ছা 17 বলেছে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে, এটা তোমরা দেখে নিও, আমার ভিডিও ক্লাসে করানো আছে, আগেও আমি চিত্রটা দেখিয়ে দিয়েছিলাম। ভোল্টেজ রেগুলেটর সাধারণের ক্ষেত্রে বিটা বলে দিয়েছে, এটা অঙ্ক, ঠিক আছে। কোনো প্রশ্ন বুঝতে যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবার করে দেবো, শুধু তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলেই হবে। 17 দাগে 17 বিটা বলে দিয়েছে 50, আর বলেছে ইনপুট রোধ আর ইনপুট বলেছে 1 কিলো ওহম মানে 1000 ওহম। আচ্ছা ইনপুট এসি ভি ইনপুট বলেছে 0.01 ভোল্ট। তাহলে সংগ্রাহক প্রবাহের শীর্ষ মান কত? সংগ্রাহক মানে হচ্ছে নিঃসরণ মানে কালেক্টর, সংগ্রাহক আইসি কত বার করতে হবে। আচ্ছা দেখো এই দুটো থেকে আমরা পাচ্ছি আইবি মানে হচ্ছে ভি ইন বাই হচ্ছে আর ইন, তাহলে কত হলো 0.01 বাই 1000 অ্যাম্পিয়ার। আর আইসি বাই আইবি সমান হচ্ছে বিটা, তাহলে আইসি কত আসছে বিটা ইনটু আইবি করে নেবে। এবার বিটার মান দেওয়া আছে, আইবিটা বার করে দিয়েছি, সবই করে দিয়েছি, ক্যালকুলেশনটা তোমরা একটু করে নেবে, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন, আলোক ডায়োডকে বিপরীত বয়স কেন রাখা হয়? ন্যান্ড গেট থেকে অর গেট অ্যান্ড গেট কি করে পাওয়া যায়? ঠিক আছে, এগুলো পুরো সহজ কোশ্চেন আছে। আচ্ছা তো সবগুলোই তো হয়ে গেল আমাদের মোটামুটি, খুব ভালো অনেক প্রশ্ন করলাম।
এমসিকিউ গুলো কঠিন দেয়নি, সহজই দিয়েছে। দেখি কতক্ষণ টাইম দেখি হয়ে গেছে 1 ঘন্টা 15-16 মিনিট। আচ্ছা, এসিকিউ গুলো একটু মুখে বলে দিই। সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখা কেমন হয়? সমান্তরাল। সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখা সমান্তরাল। আচ্ছা, তড়িৎ চুম্বকের মজ্জা হিসেবে ব্যবহৃত একটি পদার্থের নাম লেখো। তড়িৎ চুম্বকের মজ্জা, আমরা কাঁচা লোহা ব্যবহার করব। তড়িৎ চুম্বক কাঁচা লোহা। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলে বিনতি কোণের মান কত? নিরক্ষীয় অঞ্চলে বিনতি কোণের মান 0 ডিগ্রি। কি শর্তে একটি উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে? যদি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্স মাধ্যম অপেক্ষা বেশি হয়। আচ্ছা, পূর্ণ তরঙ্গ একমুখীকরণে ইনপুট যদি 50 হয়, আউটপুট কম্পাঙ্ক 100 দ্বিগুণ হবে। পূর্ণ তরঙ্গে দ্বিগুণ হয়, অর্ধ তরঙ্গে সমান হয়। 39কে কনভার্ট করবে দিক সংখ্যায়। তাহলে প্রথমটা হলো কি? সমান্তরাল বলরেখা। 2 নম্বরটা কি হলো? কাঁচা লোহা। 2 এর অথবা হলো বিনতি কোণ 0 ডিগ্রি। উত্তল লেন্স অবতলের আচরণ করে কখন? এটা সবাই ছোট থেকেই জানে। বাহ্যিক বাইরের মাধ্যমটা যদি প্রতিসরাঙ্ক বেড়ে যায় লেন্সের থেকে। পূর্ণ তরঙ্গ একমুখীকরণের কম্পাঙ্ক যদি 50 হয়, আউটপুট কত হবে? 100। আর 39কে কনভার্ট করে নেবে, 2 দিয়ে ভাগ করে 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 বেড়ে যাবে। আচ্ছা, এমসিকিউ গুলো নেক্সট দিন। প্রথমটা হচ্ছে শক্তিগুলো কষে দেখাবো সামনের দিন, যে অনেকক্ষণ হয়ে গেছে। তোমরা সামনের দিন যে আমাদের কত পেজ আছে এরপর আমরা দেখব। নেক্সট আমরা করব হচ্ছে 125 15 নম্বর পেজ, সেদিনকে আমরা এমসিকিউ এটা করিয়ে দেবো। ঠিক আছে, আজকে অনেকক্ষণ সময় হয়ে গেছে, আর ভালো লাগছে না করাতে। তোমরা ভালো করে দেখো, এমসিকিউগুলো আমি করিয়ে দেবো। নেক্সট দিন এটা তো করাতে পারলাম না, এমসিকিউটা টাইম অনেকক্ষণ লাগছে বলে অনেক কটা প্রশ্ন করলাম। তোমরা ভালো করে দেখো, আর ভালো করে কেমন লাগলো প্রবলেমগুলো সেগুলো জানাবে। ঠিক আছে, আর কোনো প্রবলেম যদি বুঝতে না পারো সেটা আমি বলে দেবো নেক্সট ভিডিও ক্লাসে। দেখতে থাকো আর ভালো করে পড়তে থাকা। ছায়া প্রকাশনী তো শুরু করে দিয়েছি তোমাদের জন্য। 17 নম্বর মডেলটা করিয়েছি, এরপরের দিন 16 নম্বর মডেল করাবো। ভালো মডেলগুলো করিয়ে দেবো। থিওরি প্রশ্ন বেশি না, অঙ্ক যেগুলোতে বেশি আছে সেগুলো আমি করিয়ে দেবো। এগুলো প্রথম দিকে দেখবে তোমরা, যারা ছায়া প্রকাশনী টেস্ট পেপারটা কিনেছো তারা দেখবে প্রথম দিকে অনেক এই আছে থিওরি বেস প্রশ্ন বেশি, একই ধরনের প্রশ্ন যেগুলো আমরা টেস্ট করে ফেলেছি। 17 নম্বরে কিছু প্রশ্ন ছিল, এমসিকিউগুলো ভালো ছিল, করিয়ে দিয়েছি, সহজই ছিল। তো বাকিগুলো করিয়ে দেবো, অসুবিধা নেই। তোমরা আস্তে আস্তে করতে থাকো। পরীক্ষা আমাদের পিছিয়ে গেছে, টাইম পাওয়া গেছে কিছুটা। ভালো করে পড়ো, আর অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে এই পেজের কোশ্চেনগুলো। ঠিক আছে, আজকে আলোচনা এখানেই শেষ করে দিলাম।